আমার সাথে কোনো সমস্যা না হলেও স্বপ্নে বিভিন্ন উপায়ে কেউ একজন আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তখন ব্যাপারটা আমি খুব একটা আমলে নেইনি। পরদিন সকালে আমি যখন তাদের বাড়িতে যাই তখন মেয়েটা হাত পা বাঁধা অবস্থায় নিজের ঘরে বন্দি ছিল। সে নাকি গতকাল রাত থেকে ছটফট করছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের সবকিছু ওলট পালট করে দিতে চাইছে। সবটা শুনে আমি দেরি না করে সেই ঘরে আসন বসাই এবং নিয়ম মাফিক সূরা পড়ে তার ওপর মারিদকে হাজির করি। মারিদ কিছুটা রকচটা স্বভাবের হলেও প্রথমবারের মতো সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী ছিল না, বরং আমাকে জোর করে বিব্রত করার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহর কালামের ওপর কিছু তো নেই। আস্তে আস্তে সূরা পাঠের পরিমাণ বাড়িয়ে দিলে একটা সময় সে আর সহ্য করতে না পেরে আমার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তারও সেই একই কথা। কর্কশ পুরুষ কণ্ঠে সে বলে ওঠে, পারবি না। আমি তাকে অনেকবার জিজ্ঞাসাবাদের পর জানতে পারি সে একজন সেনাপতি মাত্র। তার মালিক তাকে দায়িত্ব দিয়েছে এই মেয়েটির ক্ষতি করবার জন্য। সে মেয়েটার প্রাণ নাশ করতে পারে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে এবং বাদশার মুকুট নাকি তার মাথায় উঠবে। আমি মারিদের এইসব কথা শুনে এক প্রকার তাচ্ছিল্যের সুরেই তাকে বলি, এই সব কিছু ভুল। তুই যতই ভক্তি নিয়ে নিজে কাজ করিস না কেন, যতই মেয়েটার ক্ষতি করিস না কেন, কখনোই সেই মুকুট পাবি না। আমার কথা শুনে মারিদ প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে ওঠে। হঠাৎ চারিদিকে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। রুমের ভেতরে থাকা লাইটগুলো বারবার নিভু নিভু করে আবার জ্বলে উঠতে থাকে, আর দরজা জানালাগুলো নিজে নিজে বাড়ি খেতে থাকে। পরিস্থিতি কোনোভাবে শান্ত করে অনেকভাবে লোভ দেখিয়ে তাকে মেয়েটার শরীর থেকে আলাদা করতে চাইলেও সম্ভব হচ্ছিল না। তাই এক সময় রুকিয়ার মাধ্যমে তাকে জোর করে তার শরীর থেকে আলাদা করা হয়। কিন্তু এবারও সেই কর্কশ পুরুষ কণ্ঠে একই হুমকি, আমাকে তো হারিয়ে দিলি, পারবি তো আমার গুরুকে সামাল দিতে? এরপরে মেয়েটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের মহিলা সদস্যরা তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলে আমি আবারও সূরা পড়ে ওর শরীরটা বন্ধ করে দেই। মেয়েটার ঘর থেকে বেরিয়ে তার বাবার সাথে কথা বলার সময় আমি তার নামটা জিজ্ঞেস করি। মেয়েটার নাম ছিল সামিয়া। আমি আবারও চমকে উঠি। আমি আর এক মুহূর্ত দেরি না করে সামিয়ার বাবা এবং আরও দুজনকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করি। সামিয়ার ঘরে প্রবেশ করতেই সামিয়া আমাকে ডাবল ভয়েসে কাকুতি মিনতি করে বলে, হুজুর, আমাকে যেতে দিন, আমার স্ত্রী ছেলেরা বন্দী, আমার স্ত্রী বেঁচে আছে কিনা বুঝতে পারছি না, আমাকে যেতে দিন। এরপর আমি সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটাকে জিজ্ঞেস করি যে এই জঘন্যতম কাজটা আসলেও কি সামিয়ার হাজবেন্ড করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে। সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটি কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সে আমার রুমের এক পাশে তাকিয়ে হাত জোর করে মাফ চাচ্ছিল আর বলছিল যে তার সন্তান তার স্ত্রীকে যেন মারা না হয়। এরপর সামিয়া তার হাতের বাঁধন এতই জোরে টানছিল যে তার হাত বাঁধা দড়ি ছিঁড়ে যাচ্ছিল। দড়ি